আসসালামু আলাইকুম। আজকে থেকে 51 বছর আগের একটা ঘটনা মনে পড়ল। 1970 সাল 25শে মার্চ রাত্রে ঢাকা অ্যাটাক হলো পাকিস্তান আর্মিদের দ্বারা, এবং চারিদিকে ঢাকা শহরের চারিদিকে আগুন, গোলাগুলি, শব্দ এবং মানুষের দৌড়াদৌড়ি। সহায় সম্বল সব কিছু ত্যাগ করে মানুষ এক কাপড়ে রাস্তায় বেরিয়েছে। এটা একটা এমন একটা মুহূর্ত, যে মুহূর্তটা আমার কাছে মনে হলো আহ, এমন ঘটনা মানুষ সচরাচর মুখোমুখি হয় না। শেখ মুজিব চার নেতাকে বলেছিল যে তোমরা পালিয়ে যাও, আমি যদি তোমাদের সাথে চলে যাই তো ঢাকা ম্যাছাকার করে ফেলবে পাকিস্তান আর্মি। তিনি গেলেন না, তিনি পাকিস্তানিদের হাতে বন্দী হলেন, কিন্তু ম্যাছাকারটা ঠিকই হলো। তো এই সমস্ত সমীকরণ 51 বছর পরে কেন বলছি? কারণ বাংলাদেশ স্বাধীনতা হয়েছে আবার 5ই আগস্ট। তো 5ই আগস্টের পরবর্তী সময়টা কীরকম হবে, 70-এর পরবর্তী অবস্থাটা আমার মনে পড়ে গেল বলে আমি একটু শেয়ার করছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এবং আল্লাহ সচরাচর সবাইকেই রক্ষা করে, কিন্তু আমাকে যেভাবে রক্ষা করেছেন বা আমার পরিবারকে যেভাবে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা সংগ্রামের মার্চ, এপ্রিল, মেতে যখন আমরা ঢাকা থেকে পদ্মব্রজে 2500 হয়ে সোনারগাঁও হয়ে আমরা আমাদের গ্রামে পৌঁছাই, তখন আমাদের সঙ্গে সাধন কাকা, আব্বার এক ফ্রেন্ড, খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন। সরি, সাধন বেদনের আব্বা, ওনার খালেক চাচা, খালেক সাহেব আব্বার সাথে এবং ওনার পরিবারও আমাদের সাথে সেই একই গ্রামের বাড়িতে উপস্থিত হয়েছি। তো ও চাচি খুব সুন্দর আধুনিক গান গাইতে পারতেন। তো যেই গানটা 51 বছর আগে আমি সেই চাচির কণ্ঠে শুনেছি, সেই গানটা আজকে ইউটিউবে কলকাতার কোনো এক মহিলার কণ্ঠে শুনে হুবাহু আমার সেই দিনের কথাটা মনে হলো। আমার বয়স আজকে 63 বছর। তা আমি অবাক হয়ে যাই যে 10 বছর বয়সের সময়ে যে গানটা আমি শুনেছি, সেই গানটা আমাকে একটা বিশেষভাবে বিচলিত করেছে, উদ্বুদ্ধ করেছে। গানটা তখন কথাগুলি বুঝতাম না, কিন্তু সুরটা আমার খুবই হৃদয় ছোঁয়া। তো গানটা আমি শোনাচ্ছি, খুঁজে যাচ্ছি কমল দাশগুপ্তের আধুনিক গান, জানি বাহিরে আছো তুমি আমার অন্তরে নাও। তখনকার ভাষার জ্ঞান আমার তদ্রূপ, পড়াশোনার বোধহয় আমি ক্লাস 7-8-এ পড়ি, কিন্তু পারিবারিক সূত্রে মুরব্বীদের গাওয়া এবং পছন্দ করা গানগুলা আমরা এমনিতেই পছন্দ করতাম। কেন পছন্দ করতাম? যেহেতু ওনারা গান, তারা গান শুনেন, সেইভাবে আমাদের সেই পছন্দের মনের মধ্যে গেঁথে আছে। তো আমি এই জন্যই সবার সাথে শেয়ার করছি যে 1970-এর যে যে ঘটনাগুলি মানুষের জীবনযাত্রাকে এইভাবে বিচলিত করে ফেলেছিল, উলটপালট করে ফেলেছিল, একটা বিশেষ
একটা বিশেষ আহ, আহ, রহমতে আমি একটা বিশেষ আহ, একটা একটা পরিবেশে আহ, 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 বড় হয়েছি। আমাদের বাড়িটা ছিল মুক্তিযোদ্ধার একটা সেক্টর কমান্ডের জায়গা, কারণ এটা পুরনো রাজবাড়ি, চারিদিকেই আহ, গাছপালা দিয়ে ঘেরা। ওখানে মুক্তিযোদ্ধারা ক্যাম্পিং করেছিল আমাদের বাড়িতে। এটা একটা পুরাতন জমিদার বাড়ি, অনেকগুলা ছোট ছোট কোঠা ছিল, এবং দোতলা একটা একটা তিনতলা একটা বাড়ি। তো ওখানে মুক্তিযোদ্ধারা গার্ড দিত, এবং উম, আমরা সেখানে ভিতরে ওদের সংরক্ষণে আহ, আমরা দিনপাত করতাম। তো কেন 53 বৎসর পর বৎসরের ঘটনাটা আমার মনে হলো, যে তখনকার মানুষের হৃদয়ে ছিল একটা বিশেষ অনুভূতি। অভাব, অনটন, দুঃখ মানুষকে এতটা নিপীড়ন করতে পারেনি। যার ঘরে চাল ছিল না, তারা চাল দিয়ে সাহায্য করেছে। রাস্তাঘাটের মানুষকে ডেকে দুধ খাইয়ে নাস্তা দিয়েছে, পানির ব্যবস্থা করেছে। এই কাফেলাকে আমরা সচরাচর, আমার ছোট বোনটা কোলে ছিল, চাচার কোলে ছিল। ও ছোট বোনকে মুদির দোকানদার ডেকে ডেকে চকলেট দিয়েছে। একটা এই যে একটা দুর্যোগ, এই যে একটা একটা বিশাল একটা জঘন্যতম পরিস্থিতি আমরা পার করছি, কিন্তু মানুষের হৃদয়ঙ্গমে সেই সমস্ত কঠিন ব্যাপারগুলি আমার নজরে আসেনি। আমার মনে আছে, আমরা প্রথমত ঢাকা যখন চকবাজারে অ্যাটাক হয়, তখন আমরা লালবাগ দিয়ে ওই কামরাঙ্গী চর এক দুদালার বাড়িতে আশ্রয় করেছিলেন। দুদু মিয়ার বাড়ি, যিনি আমাদের বাসায় আর দুধ দিত, রতি করা দুধ দিত প্রত্যেক দিন সকালবেলা। ওনার দুধ দিত, ওনাদের বাড়িতে আমরা আশ্রয় নিলাম। সেই দুদালার বাড়ির যখন আমরা আশ্রয় নিলাম, 20-25 জন শহরী লোক, ওনারা আমাদেরকে রাত্রির খাবারের ব্যবস্থা করে দিল। গরম ভাত আর কি কি একটা একটা ডাল, যে ডালের হলুদ রং ছিল না, কালো রঙের ডাল, এবং আলু ভর্তা। আমরা সারাদিন না খাওয়া, নানা রকম চিন্তা উৎকণ্ঠার মধ্যে সেই ভাতটাকে আমাদের অমৃত মনে হয়েছিল। আরেকটা ঘটনা আমার মনে আছে, আমি একটা বিশাল কাণ্ড করেছিলাম। আমার এই স্বাধীনতা সংগ্রামের সেই, এটাকে কি বলে, এই তাড়া খাওয়া। এটা তাড়া খাওয়া মানে কি, এটা কি, এটা বাংলা আর কি বলা চলে, উদ্ভ্রান্তর মধ্যে এদিক ওদিক ছুটে যাওয়া, আহ, আর্মিদের পিছনের গলির ভয়ে যে সামনের দিক বিদিক ছুটাছুটি করা, এইটার বাংলা ভাষাটাকে কি বলা চলে? যেমন অনেকগুলা অনেকগুলা কাকের মাঝখানে যেমন হঠাৎ করে একটা ঢিল মারলে কাক এদিক দিয়ে ছুটাছুটি করে, সেই রকম ছুটাছুটির মাধ্যমে আমি একটা গল্প লিখেছিলাম। এবং সেই গল্পটা আমি যখন প্রথম বিবাহ বার্ষিকীতে আমার স্ত্রীকে শোনাই, তখন সে এটাকে বিশ্বাস করেছিল সত্য হিসাবে, যে তুমি ঠিকই হিন্দু বাড়িতে উঠেছ, হিন্দু মহিলার তোমাকে আপ্যায়ন করেছে, তুমি হিন্দুদের ঘরে ছিলা, সামথিং এরকম একটা বিশ্বাস করে তার মনের মধ্যে, এটা যে গল্প, এটাকে সে মেনে নিতে পারেনি। সেই দিন হতে আমি আমার সাহিত্যকে জলাঞ্জলি দিয়েছি, যে আমি আর গল্প লিখব না। তো সেটাই আমার দুর্ভাগ্য। আমি কিন্তু অনেক 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 গল্প বলতে পারি, গল্প বুঝতে পারি, এবং গল্প পড়তে ভালোবাসি, এবং গল্পের সারাংশ আমার মাথায় যেভাবে ঢুকে একদম কংক্রিটের মতো আমাকে সে একটা 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 কাঠামো তৈরি করে, তেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেই।
যেমন সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে আমি বহুবার দেখেছি, কিন্তু একটা 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 অংশ আমি প্রায়ই মনে করি, এবং প্রায়ই মনে করি ভিতরে ভিতরে বহুত আনন্দ বোধ করি। যেমন যখন নাকি দুর্গা পাশের বাড়ির থেকে পুতির মালা এনে একটা আইচার তলে লুকিয়ে রেখেছিল, এবং সেই যখন নাকি অপু তার বাপ মার সাথে শহরে চলে যাবে, তখন সেই রান্নাঘরের তাকের মধ্যে সেই একটা নারিকেলের আইচার তলে সেই মালাটা পায়। অপু তখন সেই মালাটা হাতে গুছিয়ে নিয়ে একটা একটা শ্যাওড়াপাড়া পুকুরের মাঝখানে সে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে বলে যে আমার দিদির কলঙ্ক কাউকে জানতে দেব না। এবং সত্যজিৎ রায় যে এত বড় একজন পরিচালক, এত বড় একজন বিশেষ ব্যক্তির মানুষ, তার একটা সিনে আমাকে উদ্বুদ্ধ করে যে কচুরির পানাটা আস্তে আস্তে ছড়ে গেল, পুতির মালাটা যখন পানিতে ডুবে গেল, কচুরি পানাটা আবার সেই জায়গাটা পূরণ করে ফেললো। দ্যাট মিনস তার দিদির কলঙ্কটাকে ঢেকে দিল। এই যে সাহিত্যের যে একটা একটা অনুভূতি আমাকে সেই উদ্বুদ্ধ করেছে ছোটোকাল থেকে, আমি সমস্ত সাহিত্যটাকে আমি মনে করি আমার নিজের লেখা এবং নিজের ভাবমূর্তি। হুমায়ুন আহমেদকেও তাই মনে হতো, সুনীল গঙ্গোপাধ্যায়কে না লিখতে পারি যে এরা যা লেখে এটা তো আমি লিখতে পারি, আমার আমার কথা এরা লিখছে, এবং আমি এর লেখার থেকে বই কিছু না, আমার কথাটাই তারা লিখে দিচ্ছে, আমার জন্য কষ্ট করতে হচ্ছে না। দ্যাট মিনস আমার ফিলিংসটা ওরা বুঝতে পেরেছে এবং লিখতে পেরেছে। এই জন্য আমি খুব সাহিত্যের মজার যে জিনিসটা, সাহিত্যের আমি দুধ খাই না, সাহিত্যের আমি 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 মাখন খাই না, আমি সাহিত্যের স্বরটা খাই, এবং সেই স্বরের অভিপ্রায়ে যে সমস্ত কথা আমি লিখেছিলাম তাকে থেকে আমি সাহিত্যটা সেদিন থেকে বিসর্জন দেই, এবং আমার নিজেকে অনেক বড় ক্ষতির তলে ফেলে দিই। আমার লেখার সেই সাধনাটা আমি আমি বড় কৃতিত্বের সাথে আমি বলতে পারি যে আমি এটাকে কবর দিয়েছি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, 1950 সালে 51 সালে যে স্বাধীনতার যে একটা ছন্ন ছাড়া জীবন আমাকে সুন্দর একটা পরিবেশের মধ্যে নিয়েছিল, সেই পরিবেশটা আমাকে সারা জীবন আনন্দ দিয়েছে। যেন একটা সংসার ছাড়া, দিক বিধি ছাড়া, ইনকাম ছাড়া একটা বাঙালি গোষ্ঠীর মধ্যে যে সবাই মিলেমিশে একটা জাতি সৃষ্টি করেছিলাম, আহা, ভোলার মতো নয়। সেই দুধালা আমাদের যেভাবে আশ্রয় দিয়েছে, 3 দিন খাইয়েছে, পরিয়েছে, আহা, কি আদর, কি ভালোবাসা। মানুষের হৃদয়ে যে এত ভালোবাসা তাদের সংস্পর্শে না আসলে বোঝা যায় না। তারপরে সেই জিঞ্জিরা পার হয়ে, সেই সুবাইড্ডা হয়ে, গ্রামগঞ্জ পার হয়ে, সে কোথাকার ড্যামরা, পাঁচরুখি, কি নাম, মুড়াপাড়া ইত্যাদি হয়ে আমাদের গ্রামে আমি পৌঁছাই। তো সমস্ত রাস্তাটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার এদিক ওদিক ঘোরাঘুরি, যেখানে আর্মি ক্যাম্প আছে সেই জায়গাটা থেকে অ্যাভয়েড করে অন্য দিক দিয়ে যাওয়া। দ্যাট মিনস 25 কিলোমিটার রাস্তা আমরা 70 কিলোমিটার পায়ে হেঁটে গ্রামে গিয়েছি। কিন্তু এই 70 কিলোমিটার জায়গার প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা ভালোবাসা আমার হৃদয়ে আজও স্মৃতিমধুর হয়ে আছে। ধন্যবাদ।